যে ভিডিওটার জন্য সবাই অধিক আগ্রহী ছিলেন, প্রচুর কমেন্ট আসছিল। আজকে আমরা সেই জায়গায় যাচ্ছি, আজমির শরীফ। তো চলুন দেখা যাক কতটুকু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি। Hello everyone, how are you? Namaste, assalamu alaikum. Let's start another travel video with Dream Our Life. Good morning from Rajasthan. গতকাল আমরা পাঞ্জাবের ওয়াঘাবাটার থেকে রওনা দিয়ে সারা রাত বাস ট্রাভেল করে এখন পৌঁছে গেছি রাজস্থানে। বাজে এখন 2:57। সকাল 6টায় আমরা পাঞ্জাব থেকে রাজস্থানে এন্ট্রি করলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে রাজস্থানের নাগরসর। এই সময়টা এমনিও গরম থাকে। আমরা লাস্ট বৃষ্টি এসেছিল দেরাদুনের মসুরিতে, আর এই রাজস্থানে ঢোকা মাত্রই প্রচুর বৃষ্টিপাত এখানে হচ্ছে। এই বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের বাসটা এগিয়ে চলেছে রাজস্থানের নাগর শরীফের দিকে। বেশ কিছুটা আসতেই বৃষ্টিপাত থেমে যায়। তারপরে আমরা রাজস্থানের মরুভূমির মধ্যে দিয়ে এই হাইওয়েটা উপভোগ করছিলাম। ভীষণই গরম এই সময়টা। এই মরুভূমি চারিদিকে বালি আর মাঝখান দিয়ে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা ধরে চলে। এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো লাডনুর, তারপরে নাগর। এগিয়ে চলেছি আমরা নাগর শরীফের দিকে। রাস্তায় বেশ কয়েকটা টোল নাকা আমরা ক্রস করেছি। রাজস্থানের এই সাইডটা আমি ফার্স্ট টাইম ভিজিট করছি, তাই একটু গরমটা বেশি মনে হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম নাগর শরীফ মাজারের সামনে। এখানেই আমাদের বাস পার্কিং করা হবে। তারপরে এখানে এই সামনে যে জায়গাটা দেখছেন, এখানে লাঞ্চের আয়োজন হবে। এখানে আবার রান্না বান্না কমপ্লিট করে পিকনিকের মতো খাওয়া দাওয়া হবে। তারপরে এখানে মাজার জিয়ারা এবং জোহরের নামাজ কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাওয়া আজমিরের দিকে। নাগর দরগা বা নাগর সুফি মাজার নামেও পরিচিত, ভারতের রাজস্থান নাগরে অবস্থিত একটি শ্রদ্ধেয় সুফি মাজার। মাজারটি সুফি সাধক হযরত খাজা হামিমউদ্দিন নগরীকে উৎসর্গ করা হয়েছে, যিনি ভারতের চিস্তি সুফি ধারার প্রতিষ্ঠাতা হযরত খাজা মাইনুদ্দিন চিস্তির শিষ্য ছিলেন। আপনি যদি ছবিগুলো সঠিকভাবে দেখেন তাহলে একটি গাছ পুরো মাজার ঢেকে দিয়ে। এটি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইভ কারামত। তিনি খাজা গরিব নওয়াজের কাছ থেকে খিলাফতও পেয়েছিলেন। সুফি সাহেব ইন্তেকাল করে 673 হিজরি এবং প্রতি বছর এই দিনই ঔরস পালিত হয়। সুতরাং নাগর শরীফ জিয়ারত কমপ্লিট করে আমরা রওনা দিলাম আবারও আজমির শরীফের। নাগর শরীফ থেকে বেরিয়ে বেশ কিছুটা আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম হাইওয়ের দিকে। সেখানে বেশ কিছু মরুভূমি ভেড়ার দলও দেখতে পেলাম এবং সেইখানকার মানুষের বসবাস এবং তাদের কালচার, তাদের ঘরবাড়ি আমাদের এক্সপিরিয়েন্স হল। অলিগলি রাস্তা থেকে হাইওয়েতে আসতে আমাদের অনেকটা স্বস্তি পেলাম। আশা করছি এবার বাসটা বেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে। হাইওয়ে ধরে বেশ কিছুটা এসে একটা জঙ্গল এবং মরুভূমির মাঝখানে আমরা দাঁড়িয়ে গেলাম। সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম এবং সেই মুহূর্তে একটি গম অথবা সরিষা ঝাড়ানো মেশিন আজমিরে পৌঁছানোর ঠিক 30 কিলোমিটার আগেই পুষ্কর পাহাড়ের পিছনেই আমাদের গাড়িটা ফেসে গিয়েছিল। ব্যাক সাইডের টায়ারটা পাঞ্চার হয়ে গেছিল এবং রিংটাও একটু ব্যান্ড হয়ে গেছিল। সম্ভবত অলিগলি এবং অফরোড দিয়ে এসেছিলাম, তার কারণে এটা হতে পারে। যাই হোক, প্রায় 1 ঘন্টায় তারপরে গাড়িটা মেরামত করে নিয়ে আবার রওনা দিলাম আজমির শরীফ। ফাইনালি আমরা পৌঁছে গেছি আজমির শরীফ। এখন ঠিক রাত 8টা পেরিয়ে গেছে। দরগার সামনেটা সারা রাতই জমজমাট থাকে। সুন্দর আলোকসজ্জার কারুকার্য করা আছে। এই আলোকসজ্জার রাস্তা ধরে আমরা আজমির শরীফের মেন গেটের সামনে থেকে ঠিক বাঁ দিক দিয়ে রুম বুকিং করা আছে আমাদের, সেখানেই রওনা দিলাম। পার্কিং এরিয়া থেকে মোস্ট প্রবাবলি 1.5 কিলোমিটার আমাদের পৌঁছাতে সময় লেগেছিল। এখানে সারাদিনটা বেশ গরমের মধ্যে যথেষ্ট ধকল নিতে হয়েছিল। অবশেষে রাত্রের দিকে আমরা এই রুমে এসে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। চারিদিকে বেশ উৎসবের একটা বাতাবরণ, বিভিন্ন রকম বাজি ফাটাচ্ছে। হোটেলে পৌঁছেই ডিনারের জন্য রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেল। রাত্রে ঠিক 11টার দিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কমপ্লিটলি বেড রেস্ট নিলাম। নেক্সট দিন থেকে আমাদের শুরু হবে আজমির শরীফ এক্সপ্লোর। আমরা সবাই একদম ভোরের বেলা উঠে পড়লাম। ফজরের অর্থে আজানের শোনার সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে গেলাম দরগা শরীফে। সেখানে গিয়ে সবাই একত্রে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে বেশ কিছুক্ষণ মাজার জিয়ারাত কমপ্লিট করলাম। এইসব করতে করতেই সকাল হয়ে এলো। মাজার চত্বর পরিদর্শন করে নিলাম। এখানকার কিছু ঐতিহাসিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজমির শরীফ দরগা হলো সুফি সাধক খাজা মাইনুদ্দিন চিস্তির একটি সুফি সমাধি, যা ভারতের রাজস্থানের আজমির শরীফে অবস্থিত। আজমির শরীফ দরগা প্রধান কেন্দ্রীয় আজমির রেলওয়ে স্টেশন থেকে
2 কিলোমিটার 1.2 মাইল দূরে এবং কেন্দ্রীয় কারাগার থেকে 500 মিটার দূরে কারাগার পাহাড়ের পাদদেশে অবস্থিত। তিনি ছিলেন 1300 শতকের একজন সুফি সাধক ও দার্শনিক। আধুনিক ইরানের বা সিজিস্তানের জন্মগ্রহণ করেন। তিনি সুলতান ইলতুৎমিশের মৃত্যু 1236 রাজত্বকালে দিল্লিতে আসেন। কিছুক্ষণ পরে দিল্লি থেকে আজমিরে চলে আসেন। এই সময়ে তিনি বিখ্যাত সুন্নি হাম্বলি পণ্ডিত এবং রহস্যবাদী আব্দুল্লাহ আনসারীর মৃত্যু 1088 লেখার দ্বারা ক্রমবর্ধমানে প্রভাবিত হয়েছিলেন, যার প্রথম দিকের ইসলামী সাধকের জীবনের উপর বিখ্যাত কাজ বিশ্ব দর্শন গঠনের ভূমিকা রাখতে পারে। মর্নিং ফ্রম আজমির। আমরা সকাল 7টার দিকে বেরিয়ে পড়লাম কারাগার পাহাড়ের উদ্দেশ্যে। এখন দেখছি সমতল ভূমিতে। We are doing hiking. We have to go there. Let's start. কারাগার পাহাড়ে উঠতে উঠতে বেশ কিছু ছোট ছোট মাজার দেখতে পাবেন। 6 কিলোমিটারের একটা ট্রেকিং আমাদের কমপ্লিট করতে হবে। এই ট্রেকিং রুটটাতে বেশ কিছুটা ঠান্ডা পানীয় সব আছে এখানে ছোট্ট একটা হাঁড়ি আছে, উপরে আরো বড় বড় হাঁড়ি আছে। আজমিরে আসবেন আর এই তারাগড় পাহাড় না দেখলে সত্যি একটা অসম্পূর্ণ থেকে যায়। এই ট্রেকিং রুট ধরে আপনারা বেশ কিছু খাজা বাবার কারিশমা দেখতে পাবেন। মাত্র 2 কিলোমিটার ট্রেকিং করে আমরা বেশ কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম, কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে সত্যি নতুন করে ইন্সপায়ার্ড হয়ে গেছিলাম। আবার উপরে উঠতে শুরু করলাম। ভাবতে পারছেন কতটা ভক্তি এবং বিশ্বাস থাকলে মানুষ এরকম একটা দুর্বিষহ কাজ সম্পূর্ণ করতে পারে। এরকম একটা দুর্গম রাস্তা দিয়ে আমরা তারাগড় পাহাড়ের দিকে উঠছি। মাঝখানে একটু মুসাম্বির জুস খেয়ে নিলাম। এরপরে আরো অনেক কিছু দেখার আছে যেগুলো আপনাদের। এই মানুষটাকে দেখে সবাই ইন্সপায়ার্ড হয়। ये देखो आर्टिफिशियल पैर लेके जा रहा है। হেঁটে উঠতে পারছি না, সেখানে এইভাবে মানুষ কিভাবে স্ট্রাগল করছে देखने लायक। हाँ, कहाँ से हो आप? अच्छा अच्छा, बढ़िया। हम लोग ऐसे नहीं कर पा रहे। হালকা একটু টিফিন খেয়ে আবার উঠতে শুরু করলাম। আমাদের ঠিক পিছনে একটা উট উঠতে দেখলাম, সেটা পাহাড়ের উপরেই উঠছে। প্রায় 3-3.5 কিলোমিটার ওঠার পরে দারুণ একটা নেচার ভিউ আমরা দেখতে পেলাম। দূরের পাহাড়গুলো সজীব হয়ে আছে, চারিদিকে গ্রিনারি। আরো বেশ কিছুটা এগোতেই আমরা আরো একটা ছোট্ট মাজার দেখতে পেলাম। ভিডিওটা একটু পুশ করে দেখলে আপনারা এর মাজারের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। অপোজিট সাইডে একটা হিল, এখান থেকে একটা ছোট্ট একটা দরগা। মিনিট 2-3 ওখানে একটু রেস্ট নিয়ে তারপর আবারও আমরা উপরের দিকে উঠতে শুরু করলাম। আমাদের ঠিক পিছনে প্রচুর মানুষ সারিবদ্ধভাবে উপরে উঠে আসছে তারাগড় পাহাড়ের উদ্দেশ্যে। তারপরেই দেখতে পেলাম জাদুঘর জয়কাল যে পাথর ফেলেছিলেন খাজা বাবাকে উদ্দেশ্য করে, সেই পাথরের দর্শন পেলাম। এই পাথরটা এখনো হাওয়ায় আটকে আছে। খাজা বাবা যখন নামাজ পড়ছিলেন ঠিক সেই সময় পাথরটা তার উদ্দেশ্য করে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হয়। সেই সময় তিনি 2টো আঙুল দিয়ে পাথরটাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমরা আগে যখন ভিজিট করেছিলাম এরকম রাস্তা ছিল না, তখন আরো ভালোভাবে সেগুলো বোঝা যেত। এখন অনেক রাস্তা হয়ে গেছে, তাই অতটা বোঝা যায় না। তবুও নিচের দিক থেকে দেখলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন পাথরটা কিভাবে হাওয়ায় আটকে আছে, এবং চাবুকের দাগ, ঘোড়ার হাঁটুর দাগ এখানে দেখতে পাবেন। এই পথরের ইতিহাস আমরা অনেক শুনেছি, কিন্তু চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কিভাবে পাথরটা হাড়ের গায়ে আটকে আছে, যেটা খাজা বাবার একটা আশ্চর্যজনক করিশ্মা বলতে পারেন। আমরা সম্ভবত 5 কিলোমিটার উপরে উঠে এসেছি। আর কিছুটা যেতেই আমরা তারাগড় পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে যাব। বেশ কিছুটা উপরে উঠতেই দেখলাম চারিদিকে পাহাড়গুলোর ওপাশ দিয়ে আন্না সাগরের একটু উঁকি মারছে। লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারেন। This is Ajmer city and that is Anna Sagar. অপোজিট সাইড থেকে একটা রুট আছে যেটা বাই কারে আসা যায়, কিন্তু ট্রেকিং এর রাস্তা দিয়ে যেটা দেখা যায় সেটা ওই বাইকারে আসলে দেখা যায় না। বেশ কিছু উটের দর্শন পেলাম। Where we are now?
আমরা প্রায় গেটের কাছে পৌঁছে গেছি। এখানে এটাই মেন গেট। মেন গেট ক্রস করতে আরো দুটো গেটের সন্ধান পেলাম। এই ভাঙাচোরা গেটের ঠিক উপরের দিকে আমরা সম্ভবত বাবুই পাখির বাসা খুঁজে পেয়েছিলাম, অথবা এটা বাদুড়ের বাসাও হতে পারে। ফাইনালি আমরা তারাগড় পাহাড়ের গেট দিয়ে এন্ট্রি করলাম। তারপরে নিচের ঠিক ভিউটা এরকম, আন্না সাগর দেখা যাচ্ছে আপনার। দূরে পাহাড় মেঘের সঙ্গে ঢেকে গেছে। আমরা দরগার কাছাকাছি উপরের দিকে চলে যাবো একটু দূরে। कितना करके सब? 100 रुपये पैकेट है। को खाने से अच्छा है कैल्शियम बनाएगा, घुटनों को ताकत मिलेगी। या घर में मेरी माँ बहन की कमर में दर्द, रीढ़ की हड्डी में दर्द, मर रहा था, सभी कामों में काम कर रहा है। তারাগড় পাহাড়ের উপরে পুরো একটা শহর তৈরি হয়ে গেছে। এখানে অলিগলি রাস্তা ধরে আমরা একেবারে তারাগড়ের মেন গেটের দিকে আমরা পৌঁছে গেলাম। সেখানে পৌঁছাতে আমরা প্রথমেই যেটা দেখতে পেলাম, বড় বড় হাঁড়ি। প্রচুর মানুষ এখানে দান খয়রাত করেন। 3খানা হাঁড়ি এখানে দেখতে পেলাম বড় বড়। ঔরসের সময় এই হাঁড়িতে রান্না বান্না হয় এবং সবাইকে এটা দান করা হয়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হযরত মিরান সৈয়দ হোসেনের মাজারে। আপনারা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে নিন, তাহলে পুরো সিরিজটার সঙ্গে আপনারা কানেক্ট করতে পারবেন। This is that tower. বিখ্যাত হাঁড়ি, বেশি বেশি বিখ্যাত হাঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুটো আছে আর নিচে 3খানা আছে। আর একটা হাঁড়ি দেখছেন। আমরা শিবের মধ্যে এন্ট্রি নিচ্ছি। মাজার শরীফে ঢোকার আগে বেশ কিছুটা দোকান আছে যেখানে ফুল, সিন্নি, চাদর এই সব কিছু পাওয়া যায়। এদিকে আর একটা গেট দেখছেন আপনি। এদিকে আর একটা গেট দেখছেন যেখানে টয়লেটও আছে। এবার আমরা একদম মেন দরগা শরীফে গেটে পৌঁছে গেলাম। এইখানে অজুখানা, আমরা সবাই এখানেই অজু করে নেব। সবাই দাঁড়িয়ে আছে জিয়ারত করার জন্য। আমাদের অজু করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা প্রবেশ করব মাজারের একদম মেন এন্ট্রান্সে। আজমির খাজা গরিব নওয়াজ শহরের কাছে তারাগড় পাহাড়ের একজন ইমামি শাহিদি একটি জনপ্রিয় মাজার। হযরত মিরান শাহ তার বংশ পরিচয়ে শাহী খোরাসান ইমাম রিদার সাথে এবং উত্তর ভারতের প্রাকৃতিক ইসলাম প্রচারকদের মধ্যে স্থান করে নেন। 1201 সালে ইসলাম প্রচারের জন্য অবিশ্বাসীদের দ্বারা তার সঙ্গীদের সাথে শহীদ হন এবং তার শেষকৃত্য খাজা গরিব নওয়াজ দ্বারা স্থাপিত হয়েছিল বলে জানা যায়। মহৎ দরগা তারাগড়ের পাদদেশে অবস্থিত। তীর্থযাত্রার জন্য সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে এটি একটি। ভারতীয় উপমহাদেশে আরেকটি কিংবদন্তি বলেছেন যে খাজা সৈয়দ আলী হামদানি, যাকে গুজরাটে ইসলাম প্রচারের জন্য হযরত মিরানের কাছে পাঠানো হয়েছিল, তিনি আজমিরে ফিরে এসে শহীদের দাফনের ব্যবস্থা করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় যে দিল্লি সালতানাতের প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক হযরত মিরানকে তারাগড় দুর্গে তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করেন। ফাইনালি আমরা দরগা শরীফ জিয়ারত করে তারাগড় পাহাড় থেকে আমরা ধাউনুলের দিকে রওনা দিতে শুরু করলাম। তারাগড়ে থাকাকালীন তিনি তার ধার্মিক, সরল, উদার জীবনধারার মাধ্যমে বিপুল সংখ্যক ভক্তকে আকৃষ্ট করেছিলেন। তিনি কুষ্ঠ ও মৃগী রোগে আক্রান্তদের ওষুধের চাহিদা পূরণ করে মানবতার সেবা করেছেন। তার মহৎ কাজ এবং সাহসিকতা মিরার, চিতা এবং পেশোয়ালি সম্প্রদায়কে ইসলাম গ্রহণের উদ্বুদ্ধ করেছিল। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা অবিশ্বাসীদের মধ্যে অনেক হৃদয় জ্বালা করে। তারা দুবার তারাগড় দুর্গ পুনরুদ্ধার চেষ্টা করেছিলেন, যেটি শাহ মিরানের একটি ছিল, কিন্তু উভয় ক্ষেত্রেই হিংসা তাদের বিড
বানচাল করে দেয়। হানাদার 8ই রজবে তাদের প্রচেষ্টা সফল এবং শাহ মিরানকে আসরের নামাজ পড়ার সময় শহীদ করে। নামার সময় সবাই টায়ার্ড হয়ে গেছিল, তাই আমরা আর হেঁটে নামিনি, একটা ওমিনি কার রিজার্ভ করে নামতে। আর একটা ট্রেকিং রুট ধরে আমরা যদি নামতাম সেখানে 2.5 দিনকার ঝোপড়াটাও দেখতে পারতাম। চাই নেক্সট কোনো টাইমে আপনাদের সেটা আপনার ভিজিট করব। আজমিরে থাকাকালীন একজন ক্যারিসম্যাটিক এবং সহানুভূতিশীল আধ্যাত্মিক প্রচারক এবং শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। আকবর আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির সমাধি পরিদর্শন করেছেন। 1236 সালের মার্চ মাসে প্রচারকের মৃত্যুর পর সমাধি দরগা একটি গভীর শ্রদ্ধার স্থান হয়ে ওঠে। দিল্লি 13 শতকের সুলতান ইলতুৎমিশ 1232 সালে স্মৃতিস্মরণে সমাধিটি একটি বিখ্যাত পরিদর্শন করেছিলেন। একইভাবে পরিবর্তিত মুঘল সম্রাট আকবর মৃত্যু 1605 তার শাসনামলে 14 বার মাজারটি পরিদর্শন করেছিলেন। 1566 সালে তিনি তার হিন্দু স্ত্রী মারিয়াম উস জামানিকে খালি পায়ে নিয়ে এই সমাধিতে তীর্থযাত্রা করেছিলেন তাদের সন্তানের আশায়। তিনি 1579 সালে সমাধির গর্ভগৃহটি পুনর্নির্মাণ করেন। বিকেলবেলাটা একটু রেস্ট নিয়ে আশেপাশে একটু মার্কেটিং করে নিলাম। এই রাত্রেবেলা আমাদের বিরিয়ানি রান্না হয়েছিল, আমরা পেট ভরে সবাই সেটা খেয়ে নিলাম। অনেকদিন পরে বিরিয়ানি দেখতে পেয়ে আমাদের সত্যি একটু জিভে জল এসে গেল। আমরা তারপর ঠিক 11টা থেকে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন আমরা বাকিটা এক্সপ্লোর করব। এটা হচ্ছে আমাদের আজমিরের তৃতীয় দিন। সকাল 2খানা টোটো ধরে আমরা প্রায় 10-12 জন যাত্রী মিলে রওনা দিলাম আন্না সাগরের উদ্দেশ্যে। ওয়েলকাম টু আন্না সাগর। অবশেষে আমরা পৌঁছে গেলাম আন্না সাগরের একেবারে ইনসাইডে। এখানে পার হেড 50 টাকা করে টিকিট নিয়েছিল। আপনার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই আন্না সাগর, যেই সাগরে খাজা বাবা একটা পাত্রে জল তুলতে সমস্ত সাগরের জল শুকিয়ে গিয়েছিল। আজমির শরীফ থেকে আন্না সাগর আসতে মোটামুটি 7-8 মিনিট সময় লাগে। আপনারা আজমিরে আসলে অবশ্যই আন্না সাগরটা ভিজিট করবেন। সাগরের পাড়ে পৌঁছানোর আগে আমরা শাহজাহানের তৈরি দৌলতাবাদ বাগান, এখানে বোট রাইডিংও করতে পারেন। মোগল সম্রাট জাহাঙ্গীর এই জায়গায় সৌন্দর্য বৃদ্ধি করতে নানান রকম ফুলের গাছ লাগিয়ে একটি পার্ক তৈরি করেছিলেন। এই বাগানের নাম দিয়েছিলেন দৌলত বাগ। কাশ্মীরের আইকন যেমন ডাল লেক, আজমিরের তেমনি এই ইতিহাস বিখ্যাত আন্না সাগর। এখানকার নৈসর্গিক পরিবেশ, মৃদুমন্দ হাওয়া এবং স্থির জলরাশি যে কারো মুগ্ধ করিয়ে দেবে। সম্রাট শাহজাহান এই আন্না সাগর পাড়ে 5টি প্যাভিলিয়ন তৈরি করেছিল মরমর পাথর দিয়ে। অনেকেই এই আন্না সাগরের ইতিহাস সম্বন্ধে জানতে চায়। ফটো সেশন চলছে। এখানে একটা রাজা ছিলেন, তিনি সাগরের পানি নিতে বাধা নিষেধ করে রেখেছিলেন। একজন বয়স্ক ব্যক্তি যখন ওখানে উজু করতে পৌঁছান, তো সেই রাজা নিষেধ করেছিলেন পানি দেওয়ার জন্য। তো সেই ব্যক্তি খাজা সাহেবের কাছে আসলেন এবং পুরো ঘটনাটা খুলে বললেন। তো খাজা বাবা ওনার এক গোলামকে একটা পেয়ালা দিলেন এবং বললেন ওই সাগরের পাশে যাও। তো সেই গোলাম এই আন্না সাগরের পানির কাছে এসে বলল, আপনাকে খাজা সাহেব ডেকেছেন। তো সঙ্গে সঙ্গে সমস্ত পানি ওই পাত্রের মধ্যে চলে এসেছিলেন। শুনতে একটু অবাক লাগবে, কিন্তু এটাই ঘটনা, হিস্ট্রিতে লেখা আছে, ইটস এ ফ্যাক্ট। খাজা বাবা ছিলেন ভারতবর্ষের সব থেকে বড় ওলি। তো এইরকম অনেক করিশ্মা আপনারা দেখতে পাবেন এই আজমিরে আসলে। সো গাইস, আন্না সাগর আজকের মতো কমপ্লিট। এবার আমরা খাজা সাহেবের চিল্লা মোবারকে আলা, একই স্থানে আরেকজন চিল্লা করেছিলেন খাজা উসমানা হারুনের চিল্লা মোবারকে আলা। খাজা সাহেব এখানেই চিল্লাই ছিলেন, সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাহাড়ের মধ্যে একটা গুহায়, একটা গোপন জায়গায় এখানে এসে কিভাবে দিনের পর দিন চিল্লাই ছিলেন। অলরেডি তখন রাত হয়ে এসছে। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এবং এখানকার কিছু ইতিহাস সম্পর্কে আমরা একটু ইনফরমেশন নিয়ে তারপর আবারও রওনা দিলাম আজমির শরীফ দরগার ওখানে, যেখানে আমাদের লজ অথবা নেওয়া আছে। অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম, ঠিক মতো মনে নেই, তাই আবারও এই জায়গাটা মিস করলাম না। আপনারা আজমিরে আসলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। এটা আন্না সাগরের খুবই কাছাকাছি একটা জায়গা। এটা আগে পুরো একটা পাথর দিয়ে ঘেরা, এর উপরটাও পাথর, চারিদিক থেকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে বেশ একটু মনোরম পরিবেশ। এই ছোট্ট একটা দরজা, আশা করছি আপনাদের যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো এই চিল্লা খাজা সাহেব পরিদর্শন কমপ্লিট করে আমরা চলে এলাম আবারও হাইওয়েতে আন্না সাগরের একেবারে পাড়ে। আন্না সাগরের রাতের ভিউটা দারুণ নৈসর্গিক। এখান থেকে আমরা রওনা দেব দরগার কাছাকাছি, যেখানে আমাদের রুম আছে। একটা ঘোড়া গাড়ি করে আমরা ফিরবো। সবাই মিলে আমরা একটা ঘোড়া গাড়ি করে আমরা মজা করতে করতে রুমের দিকে রওনা দিলাম। আগামীকাল সকালে আজমিরকে বিদায় দেব, তাই আজকে আজমির শরীফ দরগাটাকে পরিদর্শন করে নিলাম।
দর্শন করে নিলাম, আবার কবে আসবো জানি না। এই কদিন ধরে যেসব টাকা পয়সাগুলো জমেছিল হাঁড়িতে, সেটা দিয়ে এখন রান্না বান্না শুরু হয়েছে। আগামী কালই আমরা রওনা দেব আজমির থেকে সরোয়ার শরীফের দিকে, তারপরে রওনা দেব আগ্রায় তাজমহল এবং আগ্রা ফোর্ট দেখতে। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে চেষ্টা করবো আমরা নেক্সট ভিডিওগুলোকে আরো ভালো করে আপনাদের সামনে তুলে ধরার। সো গাইস, স্টে টিউন টিল দেন, টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। বি পজিটিভ ভাইব, গেট আউট।